गुड आफ्टरनून ऑल माय डियर स्टूडेंट्स। आज के 4 আগস্ট বুধবার তোমাদের চতুর্থ পিরিয়ডে আমি এসআই স্যার অনলাইনে উপস্থিত রয়েছি। তোমরা যারা অনলাইনে উপস্থিত আছো প্রত্যেকেই আজকের ভিডিও ক্লাসটি দেখবে। তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষার যে সিলেবাস সেই সিলেবাস অলরেডি 4টে চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে। সূচিপত্রটি লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে। এই সূচিপত্রে দেখো তোমাদের আগেই উল্লেখ করা আছে ডায়েরিতে নির্ধারিত সিলেবাস। ফার্স্ট ইউনিট পূর্বপাঠ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় নিয়ে হয়েছিল। এবারে সেকেন্ড ইউনিট চতুর্থ অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ড 2007, পঞ্চম অধ্যায় মাইক্রোসফট এক্সেল 2007, ষষ্ঠ অধ্যায় ইন্টারনেট ও ইমেল এবং সপ্তম অধ্যায় মাল্টিমিডিয়া ও তার ব্যবহার। এই অধ্যায়গুলো এবারে সেকেন্ড ইউনিটে হবে। ঠিক আছে, অলরেডি এটা শেষ হয়ে গেছে। আজকে তোমরা যেটা করবে বা যেটা দেখবে ভিডিও ক্লাসে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়ের মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর আদর্শ প্রশ্নাবলী, চ্যাপ্টারের শেষেই যেগুলো দেওয়া আছে। তাহলে তোমরা বই খাতা খুলে রেডি করো এবং ভিডিও ক্লাসের সাথে সাথে তোমরা বিষয়গুলো বুঝে নাও। তোমাদের পাঠ্য বইয়ের 69 পেজ হলো, সেখানে দেখো অনুশীলনী আছে এবং অনুশীলনীর যে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, সেই সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বইয়ের কোন জায়গায় চ্যাপ্টারে আছে সেইটা চিহ্নিত করব। তোমরা সেই জায়গাগুলো করে নিতে পারো অথবা খাতায় উত্তরগুলো তৈরি করতে পারো, যেটা তোমাদের সেকেন্ড ইউনিটে অনেক সাহায্য করবে। তাহলে প্রশ্নগুলো প্রথমে দেখে নাও। এর দাগের প্রশ্ন আছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তাই তো? তাহলে এর দাগের যে কোশ্চেন, প্রথম কোশ্চেনটা কি? 1 নম্বর, ওয়ার্ডে টেবিল কাকে বলে? 2 নম্বর কোশ্চেন আছে দেখো, টেবিলে রো এবং কলাম বলতে কি বোঝো? 3 নম্বর কোশ্চেন আছে, সেল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, পেজ মার্জিন বলতে কি বোঝো? 5 নম্বর প্রশ্ন আছে, ওয়ার্ডের কোনো ডকুমেন্টে হেডার ও ফুটার কাকে বলে? তাহলে 10টা সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে প্রথম 5টি প্রশ্ন আমি অধ্যায় থেকে চিহ্নিত করে নিই, দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্নের প্রথমটি ছিল, ওয়ার্ডে টেবিল কাকে বলে? তো তোমরা দেখো চতুর্থ অধ্যায়ে যে মাইক্রোসফট ওয়ার্ড আমরা পেয়েছি তার প্রথমেই আছে এমএস ওয়ার্ড টেবিল তৈরির পদ্ধতি। ঠিক আছে, এমএস ওয়ার্ডের টেবিল তৈরির পদ্ধতি। তো টেবিল কাকে বলে? এটা দেখতে পাচ্ছ, এটা একটি টেবিল। এখানে কতগুলো ছক ছক বা ঘর আছে যেগুলোকে সেল বলা হয়। ঠিক আছে, মানে এই যে টেবিল, এইটার সংজ্ঞা আমরা কি বলতে পারি? সেই সংজ্ঞাটা হচ্ছে কতগুলো সারিবদ্ধ কলাম এবং রোয়ের সমষ্টিকে টেবিল বলে। টেবিল যে আমরা সংজ্ঞা পেলাম, কতগুলো সারিবদ্ধ কলাম এবং রোয়ের সমষ্টিকে টেবিল বলে, এটা লিখতে পারবো 1 নম্বর কোশ্চেন। তাহলে আমাকে বুঝে নিতে হবে টেবিলে রো এবং কলাম কাকে বলে, যেটা দেখো 2 নম্বর কোশ্চেনেই আছে। এবারে এসো আমরা রো এবং কলামের সংজ্ঞা টেবিল থেকে বুঝে নিই। দ্বিতীয় প্রশ্ন, টেবিলে রো এবং কলাম বলতে কি বোঝো? প্রথমে এই টেবিলটিকে লক্ষ্য করো। টেবিলে দেখো রো লেখা আছে আর কলাম লেখা আছে, তাই তো? তাহলে এক একটি ছোট ছোট আয়তকার ঘর। তাহলে যে ঘরগুলো অনুভূমিক অক্ষে গিয়েছে, বুঝতে পারলেন? দেখো অনুভূমিক অক্ষে অর্থাৎ মাটির সমান্তরালে যে ঘরগুলো রয়েছে সেইগুলো হচ্ছে সেল। আর উলম্ব অক্ষে অর্থাৎ ওপর থেকে নিচের দিকে দেখো কলাম চিহ্নিত করা আছে, ওপর দিকে নিচের দিকে যে ঘরগুলো গিয়েছে সেটাকে বলছে কলাম। বোঝা গেল? একটি টেবিলের অনুভূমিক ঘরগুলো হচ্ছে রো, যেটাকে ইংরেজিতে বলা হয় হরিজন্টাল, আর উলম্ব কলামগুলো বা উলম্ব ঘরগুলো হচ্ছে কলাম, যেটাকে ইংরেজিতে বলা হয় ভার্টিক্যাল। ঠিক আছে, এবারে আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসব।
3 নম্বর প্রশ্নটি ছিল সেল কাকে বলে। তো আমি টেবিলের ঘরগুলো বোঝালাম অনুভূমিক এবং উল্লম্ব অক্ষ, তাই তো। তাহলে যদি আমি টেবিলের সেল বলি কি, এই যে যাচ্ছে এইভাবে আর এইভাবে আসছে, তাহলে দেখো অনুভূমিকভাবে যে তীরটা যাচ্ছে আর উল্লম্বভাবে যে তীরটি আসছে নিচের দিকে নামছে, তো ওই তীরটা কোনো একটি জায়গায় সংযোগ করেছে, অর্থাৎ একটি রো এবং একটি কলামের সংযোগস্থল। ঠিক আছে, তাহলে আমরা সেল কাকে বলে এটা যদি বলতে হয় সংজ্ঞা, তাহলে বলতে হবে যে টেবিলের একটি কলাম, এখান থেকে লেখা আছে দেখো আমি চিহ্নিত করে দিচ্ছি, টেবিলের একটি কলাম এবং একটি রোয়ের সংযোগস্থলকে সেল বলে। তাহলে এই সংজ্ঞাটা আমরা লিখতে পারি। পরের প্রশ্নটি হলো পেজ মার্জিন বলতে কি বোঝো। তোমাদের পাঠ্য বইয়ে 56 নম্বর পেজ দেখো, 56 নম্বর পেজে একটা হেডিং দেওয়া আছে মাইক্রোসফট ওয়ার্ডে পৃষ্ঠার মাপ নির্ধারণ পদ্ধতি। ঠিক আছে, এই অংশে প্রথম যে প্যারাগ্রাফ পেজ মার্জিন কাকে বলে, সেই প্যারাগ্রাফে তোমরা এখান থেকে এত দূর পর্যন্ত লিখতে পারবে। এটাই হচ্ছে পেজ মার্জিনের সংজ্ঞা। এবারে 5 নম্বর কোশ্চেনটি দেখো, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে হেডার ও ফুটার বলতে কি বোঝো। এই প্রশ্নের উত্তর 61 পেজে আছে। তোমাদের বইয়ের 61 পেজ খুলো, সেখানে দেখো হেডার ও ফুটার বলে একটা হেডিং দেওয়া আছে। এই হেডার ফুটারের প্রথম প্যারাগ্রাফে আছে হেডার কাকে বলে, ফুটার কাকে বলে উদাহরণ সমেত। এই অংশটুকু বুঝে নিতে হবে, পড়তে হবে এবং লিখতে হবে। সংক্ষিপ্ত প্রশ্নের এবারে চলে আসো 6 নম্বর কোশ্চেনে। 6 নম্বর কোশ্চেনটি আছে একটি টেবিল ইনসার্ট করার পর কোন কোন রিবন যুক্ত হয়, রিবনগুলির দ্বারা যে কোনো দুটি কাজের উল্লেখ করো। এখানে দুটো পার্ট আছে একটা কোশ্চেনে। ঠিক আছে, 7 নম্বর কোশ্চেন দেখো, এমএস ওয়ার্ড 2007-এর একটি টেবিল থেকে রো মুছে ফেলার পদ্ধতি সংক্ষেপে লেখো। 8 নম্বর কোশ্চেন আছে এমএস ওয়ার্ড 2007-এর একটি টেবিল থেকে কলাম মুছে ফেলার পদ্ধতি সংক্ষেপে লেখো। 9 নম্বর কোশ্চেনে দেওয়া আছে ওয়ার্ড ডকুমেন্টে ওয়েব পেজ হিসেবে সেভ করলে সেই ফাইলের এক্সটেনশন কি হবে। এবং লাস্ট এখানে 10 নম্বর কোশ্চেনটি আছে ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে সেভ করার পর কিভাবে সেই ওয়েব পেজ খোলা যাবে। ঠিক আছে, তাহলে এই 5টা কোশ্চেন যেটা আমি পড়লাম তোমাদের অনুশীলনী থেকে, সেই 5টা কোশ্চেন চ্যাপ্টারের মধ্যে কোন জায়গায় আছে চিহ্নিত করছি, দেখে নাও। সংক্ষিপ্ত প্রশ্নের 6 নম্বরটার জন্য এবারে তোমরা চলে এসো বইয়ের 51 নম্বর পেজে। এই 51 নম্বর পেজে দেখো প্রথমেই দেওয়া আছে যে ওয়ার্ড 2007-এ টেবিল ইনসার্ট করার পর দুটো অতিরিক্ত রিবন যুক্ত হয়ে যায় বা দেখা যায়। কি কি? একটা হচ্ছে ডিজাইন আর একটা হচ্ছে লেআউট। তাহলে এটা প্রথম অংশের উত্তর আমরা পেয়ে গেলাম। এবার এই দুটো রিবনের কাজ যদি উল্লেখ করতে হয় তাহলে আমাকে কোথা থেকে লিখতে হবে যে ডিজাইন এবং লেআউট রিবনের, অর্থাৎ এই দুটি রিবনের দেখো লেখা আছে এখান থেকে, এই দুটি রিবনের যে যে কাজ আছে পুরোটা এখান থেকে উল্লেখ করা আছে। বই থেকে চিহ্নিত করে দিলাম, খাতায় তৈরি করবে অথবা ভালো করে পড়ে নেবে। 7 নম্বর এবং 8 নম্বর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য চলে এসো এবার 53 পেজে। দেখো এখানে সুন্দরভাবে উত্তর বই থেকে লেখা আছে। প্রথমটা হচ্ছে টেবিল থেকে রো মুছে ফেলার পদ্ধতি। এখানে 3টে পয়েন্ট দেওয়া আছে, সেই পয়েন্টগুলো উল্লেখ করতে হবে। এখান থেকে ছবিও দেওয়া আছে কিভাবে আমরা মুছে ফেলতে পারি। আর দেখো পরের অংশটা অর্থাৎ 8 নম্বর কোশ্চেন টেবিল থেকে কলাম মুছে ফেলার পদ্ধতি। এখানেও 3টে পয়েন্ট দেওয়া আছে, সঙ্গে আছে কি ছবিটা। ঠিক আছে, ক্লাসে এগুলো বোঝানো হয়েছিল, তোমরা আবার ভালো করে দেখে নেবে। 9 নম্বর প্রশ্নটি আছে ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে সেভ করলে সেই ফাইলের এক্সটেনশন কি হবে। এই প্রশ্নের উত্তরের জন্য তোমরা চলে এসো একেবারে শেষ পেজ, তোমাদের অধ্যায়ের 68 নম্বর পেজ, যেখানে দেখো লেখা আছে, আমি একটু বড় করে দেখাই,
ওয়েব পেজ ফাইলের এক্সটেনশন নেম হচ্ছে .html, ঠিক আছে, .html। এটাই হচ্ছে 1 নম্বরের উত্তর। 10 নম্বর অর্থাৎ শেষ প্রশ্নের উত্তরও দেখো এই 68 পেজেই দেওয়া আছে। যে অংশটা চিহ্নিত করলাম তারপরেই দেখো শেষ প্যারাগ্রাফে এইটুকু পড়লেই তোমরা বুঝতে পারবে যে ওয়েব পেজ একটি ফাইল হিসাবে সংরক্ষণ করার পর সেই পেজটা কিভাবে ওয়েব পেজ হিসাবে খোলা যায়, কোন ব্রাউজার লাগে বা কোন সফটওয়্যার লাগে, এখানে সমস্ত উল্লেখ করা আছে, পড়ে নেবে। এবারে আমরা চলে আসব দেখো ওই 69 পেজেরই রচনা ভিত্তিক প্রশ্নে। রচনা ভিত্তিক প্রশ্নে বিয়ের দাগে যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো প্রথমে আমি পড়ে নিই, তারপর চিহ্নিত করব বইয়ের অধ্যায় থেকে। 1 নম্বর প্রশ্ন আছে দেখো, MS ওয়ার্ড 2007-এ একটি টেবিল তৈরি করার পদ্ধতি বিস্তারিত লেখো। 2 নম্বর কোশ্চেন আছে মেল মার্জ কাকে বলে, MS ওয়ার্ড 2007-এ মেল মার্জ পদ্ধতিটি বিস্তারিত বর্ণনা করো। জোড়া কোশ্চেন কম্বিনেশন। 3 নম্বর কোশ্চেনেও দেখো জোড়া আছে, পেজ হেডার ও ফুটার বলতে কি বোঝো, এর সঙ্গে আছে কোনো ডকুমেন্টে হেডার ও ফুটার ইনসার্ট করার পদ্ধতিটি বর্ণনা করো। 4 নম্বর প্রশ্ন দেখো, MS ওয়ার্ড 2007-এর ডকুমেন্ট ইমেজ যুক্ত করার পদ্ধতিটি লেখো। 5 নম্বর কোশ্চেন আছে দেখো, অন্য সফটওয়্যার থেকে ওয়ার্ড ডকুমেন্টে টেক্সট ইনসার্ট করার পদ্ধতি লেখো। এবং লাস্ট 6 নম্বর কোশ্চেনে দেওয়া আছে একটি ফাইলকে কিভাবে ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ করা যায় তা লেখো। ঠিক আছে, এবারে আমরা অধ্যায় থেকে দেখে নিই কোশ্চেনগুলো কোথায় কোথায় আছে। দেখো, রচনাভিত্তিক প্রশ্নের প্রথমটি ছিল MS ওয়ার্ড 2007-এ একটি টেবিল তৈরি করার পদ্ধতি বিস্তারিত লেখো। তো তোমাদের যে 4র্থ অধ্যায় শুরুতেই দেখো এখানে দেওয়া আছে যে গ্রাফিক্স এডিটর ব্যবহার করে টেবিল তৈরির পদ্ধতি। তার আগে এই হেডিংটা দেখো যে একাধিক পদ্ধতি রয়েছে, তার মধ্যে A নাম্বার একটা, এখান থেকে শুরু করে B নাম্বারে আছে ইনসার্ট টেবিল অপশন ব্যবহার করে টেবিল তৈরির পদ্ধতি, স্টেপগুলো দেওয়া আছে পরপর। C নাম্বারে দেখতে পাচ্ছ ড্র টেবিল অপশন ব্যবহার করে, অর্থাৎ পেন্সিলের মাধ্যমে আমরা ক্যানভাসের উপর বা টেক্সট এরিয়ার উপর আমরা কি করতে পারবো, টেবিল তৈরি করতে পারবো। আর একটা D অপশন আছে কুইক টেবিল অপশন ব্যবহার করে। এই পর্যন্ত তোমাদের কিন্তু বিস্তারিতভাবে লিখতে হবে পরপর হেডিং বা পয়েন্ট দিয়ে। 2 নম্বর প্রশ্নটি লক্ষ্য করো, দুটো কোশ্চেন আছে জোড়া কোশ্চেন, মেল মার্জ কাকে বলে, MS ওয়ার্ড 2007-এ মেল মার্জ পদ্ধতিটি বিস্তারিত বর্ণনা দাও। এখানে 58 পেজে দেখো মেল মার্জ দেওয়া আছে। তো মেল মার্জ কাকে বলে এইটুকু আমাদের উল্লেখ করতে হবে, এখান থেকে প্রথম থেকে এই পর্যন্ত উল্লেখ করতে হবে। তারপর মেল মার্জের সঙ্গে বিভিন্ন যে বৈশিষ্ট্য দেওয়া আছে, মেল মার্জের কয়টি অংশ, সুবিধা, ঠিক আছে, এগুলো শর্ট আকারে লিখতে হবে। পরের যে অংশটা আছে কিভাবে আমরা মেল মার্জ করব, তার কটি পর্যায়, 3টি পর্যায়, সেই পর্যায়গুলো বিস্তারিতভাবে কোথা থেকে লিখতে হবে দেখে নাও। মেল মার্জ করার পদ্ধতি দেখো 58 নম্বর পেজ থেকেই শুরু হয়েছে, যেখানে প্রথম পর্যায় দেওয়া আছে মেইন ডকুমেন্ট তৈরি করা। এই 1 নম্বর এবং 2 নম্বর স্টেপ লিখে নেওয়ার পর 59 পেজে দেখো দ্বিতীয় পর্যায় আছে কি, ডেটা সোর্স তৈরি করা। এই যে 3 নম্বর পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট, 5 নম্বর, 6 নম্বর, 7 নম্বর, এইটুকু লেখার পর 8 নম্বর পয়েন্টে দ্বিতীয় পর্যায় এই পর্যন্ত শেষ হবে। তারপর আবার শুরু হবে এখান থেকে তৃতীয় পর্যায়। ঠিক আছে, তৃতীয় পর্যায়ের এই পয়েন্টগুলো দিয়ে শেষ করতে হবে 10, 11 এবং 12 পয়েন্ট পর্যন্ত হেডার এবং ফুটারের আগে অবধি। এটা হচ্ছে বিস্তারিত বর্ণনা। ছবিগুলো আঁকার কোনো প্রয়োজন নেই, ছবিগুলো তোমাদের বোঝানোর জন্য কোন স্টেপ থেকে কোন স্টেপে যাব, কিভাবে আসবে কম্পিউটারে, সেইগুলোই দেওয়া আছে, শুধুমাত্র লিখলেই হবে। পরের প্রশ্নটি আছে পেজ হেডার ও ফুটার কাকে বলে, যেটা আগেই দেখিয়ে দিয়েছি, শর্ট কোশ্চেনেও দেখিয়েছি, এবং মেল মার্জের আগে যে হেডার ফুটার আছে সেখানেও সংজ্ঞা লেখা আছে। কিন্তু এখানে পার্ট প্রশ্ন আছে দেখো, সেই প্রশ্নটা হচ্ছে হেডার ফুটার কিভাবে আমরা ইনসার্ট করতে পারি।
62 নম্বর পেজে দেখো তোমাদের হেডিং দেওয়া আছে হেডার ফুটার সংযোজন করার পদ্ধতি। এখান থেকে শুরু করতে হবে লেখা, শুরু করে সেই স্টেপগুলো স্টেপ বাই স্টেপ লিখে এতদূর পর্যন্ত শেষে এসে শেষ করতে হবে। ঠিক আছে, সরি একটু ভুল বললাম, আর একটু আছে এখানে 63 নম্বর পেজে, তোমরা চলে এসো। এই যে দেখো 63 নম্বর পেজে যে হেডার ফুটারের ছবিটা দেওয়া আছে তার আগে পর্যন্ত এখানে শেষ করতে হবে। এই পর্যন্ত তোমাদের শেষ করতে হবে হেডার ফুটার সংযোজন করার পদ্ধতি। এরপরে যদি কোনো কোশ্চেন থাকে যে হেডার ফুটার কমান্ড গ্রুপে কি কি অপশন আছে, তাহলে সেইগুলো পরে দেখো দেওয়া আছে, ছবিটা নিচের দিকে আছে, একবারে শেষ পর্যন্ত ক্লোজ পর্যন্ত লিখতে হবে। এটা একটা আলাদা কোশ্চেন, এটা এর সঙ্গে নয়, আলাদাভাবে বললাম, যদি থাকে তাহলে এখান থেকে লিখে নিতে হবে। পরের দুটো প্রশ্ন অর্থাৎ 4 নম্বর এবং 5 নম্বর প্রশ্ন আছে, পরপর দেখো। অন্য সফটওয়্যার থেকে কিভাবে আমরা ইমেজ ইনসার্ট করতে পারি এবং টেক্সট ইনসার্ট করতে পারি। তো এই প্রশ্নের উত্তর তোমরা 65 পেজে পেয়ে যাবে। এখানে দেখো হেডিংটা দেওয়া আছে ইন্ট্রোডাকশন সহ। প্রথমে আছে ইমেজ, 4 নম্বর প্রশ্ন, তাহলে ইমেজটা এখান থেকে শুরু করতে হবে। ঠিক আছে, শেষ পরের পৃষ্ঠায় হবে। আর টেক্সট ইনসার্ট করার পদ্ধতি এটা তো দেওয়াই আছে এতদূর পর্যন্ত। ইমেজটা শেষ করতে হবে পরের পেজে। দেখো 66 পেজে আছে 3 নম্বর পয়েন্ট থেকে শুরু করে লেখা আছে অ্যাকচুয়ালি এই পর্যন্ত। এই ছবিগুলো দেওয়া আছে একটাই কারণ, সেটা হচ্ছে তোমাদের বোঝানোর জন্য। স্টেপ বাই স্টেপ আমরা কম্পিউটার যখন ইনসার্ট করব তখন কোন কোন স্টেপগুলো দেখতে পাবো স্ক্রিনের সামনে, তার জন্য এই ফটোগুলো বইয়ে দেওয়া আছে। অঙ্কন করার কোনো দরকার নেই, এটা শুধুমাত্র বোঝার জন্য। রচনাভিত্তিক প্রশ্নের শেষ প্রশ্নটা হচ্ছে একটি ফাইলকে কিভাবে ওয়েব পেজ হিসেবে সংরক্ষণ করা যায়। তোমরা 67 পেজে চলে আসো। দেখো মাইক্রোসফট ওয়ার্ডের ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে সংরক্ষণ করার যে পদ্ধতি সেটা স্টেপ বাই স্টেপ দেওয়া আছে। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর। ঠিক আছে, এই পর্যন্ত তোমাদের লিখতে হবে। একই রকম ভাবে ছবিগুলো বোঝার জন্য দেওয়া আছে। এবারে দেখো 70 পেজে তোমাদের প্রশ্ন উত্তর অনুশীলনী আছে। ঠিক আছে, এবং সেই এর দাগের নিচের উক্তিগুলির কোনটি সত্য কোনটি মিথ্যা লেখো। ডান দিকে যে নীল রঙের বক্স দেখতে পাচ্ছ সেই বক্সে সত্য স্টেটমেন্টের জন্য সত্য লিখতে হবে, মিথ্যার জন্য মিথ্যা লিখতে হবে। এখানে ছোট জায়গার জন্য আমি সত্যের জন্য টি এবং মিথ্যার জন্য এফ লিখে সমাধান করছি, তোমরা বুঝে নাও। ছবিটা একটু বড় করে দেখায় তাহলে বুঝতে পারবে। পরপর পরপর এর দাগের কোশ্চেন আছে। দেখো এর একাধিক রো এবং কলাম দ্বারা একটি টেবিল তৈরি হয়। তো টেবিলের সংজ্ঞাতে তাই বলা হয়েছিল, একাধিক রো এবং কলাম দ্বারা একটি টেবিল তৈরি হয়। তাহলে এটা হচ্ছে ট্রু। বোঝা গেল? নেক্সট কোশ্চেন আছে, দেখো টেবিলের অনুভূমিক লাইনগুলিকে কলাম এবং উলম্ব স্তম্ভগুলিকে রো বলে। তা কিন্তু নয়। টেবিলের সংজ্ঞা যখন দিয়েছিলাম বা টেবিলের ছবি যখন দেখিয়েছিলাম বুঝিয়েছিলাম রো গুলো হচ্ছে অনুভূমিক আর কলামগুলো হচ্ছে উলম্ব। তাহলে এখানে উল্টো লেখা আছে, অনুভূমিক হচ্ছে কলাম, উলম্ব হচ্ছে রো। তা কিন্তু নয়, তাহলে এটা হচ্ছে ফলস, মানে এফ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আছে, দেখো একটি রো এবং কলামের সংযোগস্থলকে সেল বলে। সেলের যে সংজ্ঞা সেই সংজ্ঞাতে আমরা বলেছি রো এবং কলামের সংযোগস্থল হচ্ছে সেল। অতএব এই প্রশ্নটা হচ্ছে ট্রু। নেক্সট আছে, দেখো টেবিলে রো এবং কলামের আকৃতি বৃদ্ধি করা যায় না। আমরা আমাদের ইচ্ছা মতো টেবিলের আকৃতি বা রোয়ের চওড়া আমরা উচ্চতা বৃদ্ধি করতে পারি। ঠিক আছে, তো এটা যায় না বলেছে, অতএব এটা হচ্ছে ফলস। তারপরের কোশ্চেন কি আছে, দেখো ওয়ার্ড ডকুমেন্টে হেডার পৃষ্ঠার নিচে এবং ফুটার পৃষ্ঠার উপরে থাকে। তা কিন্তু নয়, হেডার মানে উপরে হেড আর ফুটার মানে নিচে। তাহলে উল্টো আছে, এখানে হেডার নিচে ফুটার উপরে থাকে। তা কিন্তু নয়, এটা থাকে কি হেডার উপরে ফুটার নিচে। তাহলে এটা হচ্ছে ফলস। বোঝা গেল? তারপর দেখো মেল মার্জের মাধ্যমে একই বিষয়বস্তু চিঠি বিভিন্ন ব্যক্তির ঠিকানায় পাঠানো হয়। মেল মার্জ কাকে বলে এর আগে দেখানো হলো। তো মেল মার্জে তাই যে একই চিঠি অন্যান্য ঠিকানায় পাঠানো হয় একভাবে, তাহলে এটা হচ্ছে ট্রু। নেক্সট কোশ্চেন দেখো
মেল মার্জে কোনো ডেটা সোর্স ফাইল তৈরি করতে হয় না। অবশ্যই ডেটা সোর্স ফাইল তৈরি করতে হয়, যার ফলে আমরা সেই প্রাপকদেরকে আমার চিঠি পাঠাতে পারি। যদি ডেটা সোর্স ফাইল না তৈরি করি তাহলে কখনোই আমরা একাধিক ব্যক্তিকে চিঠি পাঠাতে পারবো না। তাহলে করতে হয় না বলছে, তাই তো? তো এটা হচ্ছে ফলস, করতে অবশ্যই হয়। নেক্সট দেখো, ওয়ার্ড ডকুমেন্টে কোনো পৃষ্ঠায় হেডার যুক্ত করলে সমস্ত পৃষ্ঠায় সেটি দেখা যায়। হেডার যদি আমি যুক্ত করি তাহলে সমস্ত পৃষ্ঠাতেই হেডার দেখা যায়, নতুন করে কোনো হেডার আর যুক্ত করতে হয় না। অতএব এটা হচ্ছে ট্রু। 9 নম্বর কোশ্চেন, ওয়ার্ড ডকুমেন্টে কোনো ইমেজ ইনসার্ট করা যায় না। আগেই দেখানো হলো ইমেজ ইনসার্ট করার পদ্ধতি, আমরা ইনসার্ট করতে পারি, তো যায় না বলেছে, এখানে হচ্ছে ফলস। 10 নম্বর কোশ্চেন, একটি ওয়ার্ড ডকুমেন্টকে ওয়েব পেজ হিসাবে ডিস্কে সংরক্ষণ করা যায়। সংরক্ষণ করার পদ্ধতিও তোমাদের বলা হয়েছে, অতএব এটা হচ্ছে করা যায়, মানে সত্যি কথা, এটা টি। ঠিক আছে, তাহলে প্রশ্নগুলো সত্য মিথ্যাগুলো ভালো করে বুঝে নাও। এবারে ওই একই পেজে অর্থাৎ 70 নম্বর পেজে দেখো বিয়ের দাগের শূন্যস্থান পূরণ আছে। আমি শূন্যস্থান পূরণগুলো একেবারে ছোট জায়গার জন্য আমি কি করব, মুখে বলবো, সেগুলো ভালোভাবে বুঝে নেবে, নিয়ে খাতায় তোমরা প্র্যাকটিস করবে। একটু বড় করে দেখায়। 1 নম্বর কোশ্চিন বিয়ের দাগে দেখো, টেবিলের ওয়ার্ডের টেবিল কতগুলো ড্যাশ ও ড্যাশ দ্বারা তৈরি, রো ও কলাম দ্বারা তৈরি। ঠিক আছে। 2 নম্বর দেখো, সেল হলো একটি ড্যাশ ও ড্যাশের সংযোগস্থল। আমরা সেলের সংজ্ঞা পড়েছি, রো এবং কলামের সংযোগস্থল। বোঝা গেল? 3 নম্বর দেখো, ড্যাশ রিবনের সাহায্যে আমরা টেবিল ইনসার্ট করতে পারি। ইনসার্ট রিবনে ক্লিক করলে আমরা ইনসার্ট টেবিল থেকে টেবিল তৈরি করতে পারি। 4 নম্বর দেখো, টেবিলের এক সেল থেকে পরবর্তী সেলে কার্সার আনা যায় ড্যাশ কি ব্যবহার করে। ড্যাশের জায়গায় হবে ট্যাব কি ব্যবহার করে। 5 নম্বর দেখো, কোনো পৃষ্ঠার উপরের অংশে ড্যাশ, উপরের অংশে কি থাকে, হেডার, এবং নিচের অংশে ড্যাশ থাকে, ফুটার থাকে। তাহলে হেডার হবে প্রথম শূন্যস্থানে, দ্বিতীয় শূন্যস্থানে হবে ফুটার। 6 নম্বর দেখো, ড্যাশ ব্যবস্থার দ্বারা একই বিষয়বস্তুর চিঠি বিভিন্ন ব্যক্তির ঠিকানায় পাঠানো যায়। মেল মার্জের সংজ্ঞাতে আমরা পড়েছি, তাহলে এখানে হবে মেল মার্জ। 7 নম্বর দেখো, ওয়ার্ড ডকুমেন্টে কোনো পৃষ্ঠার উপর নিচ, ডান বাম দিকে যে ফাঁকা স্থান রাখা হয় তাকে ড্যাশ বলে, মার্জিন বলে। তোমরা যখন পরীক্ষার খাতায় লেখো তখন মার্জিন টানো, এখানে চারিদিকেই যে ফাঁকা জায়গা রাখছে সেটা মার্জিন বলা হচ্ছে। ঠিক আছে। 8 নম্বর দেখো, ডকুমেন্টে টেবিল ইনসার্ট করলে ড্যাশ ও ড্যাশ রিবন যুক্ত হয়। দুটো রিবন যুক্ত হয় কি কি, একটা হচ্ছে লেআউট, একটা ডিজাইন ও লেআউট। বোঝা গেল? 9 নম্বর দেখো, মেল মার্জে প্রধানত দুটি ফাইল ব্যবহার করা হয়, সেগুলি হলো মেইন ডকুমেন্ট এবং ডেটা সোর্স। বোঝা গেল? 10 নম্বরে আসে দেখো, মেল মার্জে ড্যাশ ফাইলে প্রাপকদের নাম ঠিকানা ইত্যাদি লেখা যায়। আমরা যে প্রাপকদের চিঠি পাঠাবো তার যদি ঠিকানা তৈরি করতে হয়, ডেটা সোর্স ফাইল হবে এখানে শূন্যস্থানে। ডেটা সোর্স ফাইলে প্রাপকদের নাম ঠিকানা ইত্যাদি লেখা যায়, যার ফলে আমরা ডেটা সোর্সকে মেইন ডকুমেন্টকে মার্জ করে চিঠিটা পাঠাতে পারি। ঠিক আছে, বুঝে নিলে কোশ্চেনগুলো? অসুবিধা নেই তো কারো? অসুবিধা থাকলে নোট করে পরের ক্লাসে সমাধান করতে হবে। এবারে দেখো পেজ নাম্বার 71, সি এর দাগের প্রশ্নগুলো, নিচের প্রশ্নগুলি উত্তর দাও। আগে প্রথমে আমি প্রশ্নগুলো পড়ে নিই, তারপর যে প্রশ্নগুলো আগে চিহ্নিত করেছি সেইগুলো, অর্থাৎ রিপিট কোশ্চেনগুলো আমি আর বলবো না, যেগুলো আগে বলিনি সেইগুলো নিয়েই আমি চিহ্নিত করব অধ্যায় থেকে। ঠিক আছে, প্রশ্নগুলো দেখো। প্রথমটা হচ্ছে টেবিলের সংজ্ঞা কি, এই প্রশ্নটা আগে চিহ্নিত করা হয়েছে, অতএব এটা বলবো না। 2 নম্বর প্রশ্ন আছে দেখো, MS ওয়ার্ড 2007 ডকুমেন্টে কিভাবে টেবিল যুক্ত করা হয় লেখো। টেবিলে রো যুক্ত করা হয় লেখো। 3 নম্বরে একই প্রশ্ন, শুধুমাত্র রো এর পরিবর্তে এখানে কলাম ইনসার্ট করার পদ্ধতি আছে। 4 নম্বর প্রশ্ন আছে দেখো, টেবিলের কোনো কলামের চওড়া বাড়ানোর নিয়মটি লেখো। আর 5 নম্বর প্রশ্ন আছে এই পেজে, টেবিলের কোনো রো এর উচ্চতা পরিবর্তন করার পদ্ধতি লেখো। তাহলে এই প্রশ্নগুলো অধ্যায়ের মধ্যে কোথায় আছে চিহ্নিত করছি, দেখে নাও। পেজ নাম্বার 71-এ যে প্রশ্নগুলো সি এর দাগের আমি উল্লেখ করলাম, তার মধ্যে 1 নম্বর কোশ্চেন টেবিলের সংজ্ঞা, সেটা আগে চিহ্নিত করা হয়েছে। 2 নম্বর কোশ্চেনে আছে দেখো, MS ওয়ার্ড
2060 ডকুমেন্টে কিভাবে টেবিলের রো যুক্ত করবে আর 4 নম্বরে কলাম যুক্ত করার পদ্ধতি। ঠিক আছে, 2 এবং 3, প্রথমটা হচ্ছে রো, দ্বিতীয়টা হচ্ছে কলাম। তো 71 নম্বর পেজের যে প্রশ্ন, সেই উত্তরটা 52 নম্বর পেজে আছে, আমি চিহ্নিত করে দিচ্ছি। দেখো, টেবিলে নতুন রো যুক্ত করা। ঠিক আছে, এটা লিখতে হবে। টেবিল রো যুক্ত করার সঙ্গে এই টেবিলের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো কিন্তু অঙ্কন করতে হবে। বোঝা গেল? আর পরের কোশ্চিনটা আছে নতুন কলাম যুক্ত করা। এখানে দেখো আছে, এই পয়েন্টগুলো সবগুলো লিখে শেষ করবে। 53 নম্বর পেজে এইগুলো লিখে টেবিল সহ, ঠিক আছে, অঙ্কন করে তোমাদের শেষ করতে হবে, একেবারে টেবিল থেকে রো মুছে ফেলার আগে পর্যন্ত। এটা হচ্ছে এই প্রশ্নের উত্তরের অংশ। পরের 4 নম্বর কোশ্চেনটি লক্ষ্য করো। টেবিলে যে কলাম, সেই কলামের আকৃতি কিভাবে পরিবর্তন করা যায়, অর্থাৎ চওড়া কিভাবে আমরা বাড়াতে পারি। ঠিক আছে, তো এই কোশ্চেনের উত্তর 54 পেজে আছে। দেখো, আমরা যেটা দেখতে পাচ্ছি যে কলাম এবং রোয়ের আকৃতি পরিবর্তন। কলামের ক্ষেত্রে চওড়া বাড়ানো যাবে, কমানো যাবে, আর রোয়ের ক্ষেত্রে তার উচ্চতা কমানো বাড়ানো যাবে। তো প্রথমটা আমি বলে দিই, কলামের চওড়া বাড়ানোর ক্ষেত্রে কি করতে হবে। এখান থেকে দেখো যে পয়েন্টগুলো আছে 1, 2, 3, এই পয়েন্টগুলো লিখে টেবিলটা অঙ্কন করে তার যে বিকল্প পদ্ধতি, সেই বিকল্প পদ্ধতিতে পয়েন্টগুলো লিখে এখানে তোমাদের শেষ করতে হবে। এই ছবিটা আঁকার কোনো দরকার নেই, ঠিক আছে, কিন্তু টেবিলগুলো অঙ্কন করতে হবে। এর ঠিক পরেই 5 নম্বর কোশ্চেনে আছে। দেখো, রোয়ের উচ্চতা বাড়ানোর পদ্ধতি, তো যেটা তোমরা 55 পেজে পেয়ে যাবে। এই পয়েন্টগুলো উল্লেখ করে কি করতে হবে, টেবিলটা অঙ্কন করতে হবে আগের মতোই। তারপর টেবিল অঙ্কন করার পর বিকল্প পদ্ধতি, এই পয়েন্টগুলো লিখতে হবে। ঠিক আছে, লেখার পর এই পর্যন্ত এখানে এসে শেষ করতে হবে। কিন্তু আগেই বললাম, ছবিটা আঁকার কোনো দরকার নেই, কিন্তু টেবিল অবশ্যই অঙ্কন করে দেখাতে হবে। এবারে আমরা শেষ অংশে চলে আসছি। 72 নম্বর পেজ খোলো। এখানে দেখো 5টি কোশ্চিন আছে। আমি কোশ্চিনগুলো প্রথমে পড়ে দিই আগের মতোই। লাল কালির যে আন্ডারলাইন, সেই কোশ্চিনগুলো আগে একবার বলা হয়েছে, রিপিট করব না। 6 নম্বর কোশ্চিন আছে। দেখো, ওয়ার্ড ডকুমেন্ট থেকে হেডার ও ফুটার মুছে ফেলার পদ্ধতিটি লেখো। 7 নম্বর কোশ্চিন আছে, মেল মার্জ কাকে বলে, এই কোশ্চিনটি আগে দেখানো হয়েছে। 8 নম্বর কোশ্চিন আছে, মেল মার্জের সুবিধা, এটাও মেল মার্জ করতে গিয়ে আগে আমি দেখিয়ে দিয়েছি। আর 9 নম্বর কোশ্চিন আছে, ওয়ার্ড ডকুমেন্টের টেবিল থেকে কলাম মুছে ফেলার পদ্ধতি। এবং 10 নম্বর কোশ্চিনে আছে, ওয়ার্ড ডকুমেন্টে পেজ নাম্বার ইনসার্ট করার পদ্ধতি। এই প্রশ্নগুলো নিয়ে এখন অধ্যায় থেকে চিহ্নিত করে নেব, দেখে নাও। আচ্ছা, এখানে দেখো 9 নম্বর কোশ্চিনও আগে রিপিট করা হয়েছে, কলাম মুছে ফেলার পদ্ধতি। তাহলে এইটাও আমি আর চিহ্নিত করছি না, বাকিগুলো দেখে নাও। দেখো, 72 নম্বর পেজের প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে যে হেডার ও ফুটার মুছে ফেলার পদ্ধতি। তো হেডার ফুটার মুছে ফেলার পদ্ধতির প্রশ্ন উত্তরটি 64 নম্বর পেজ বের করো। দেখো আছে হেডার ফুটার কিভাবে মুছে ফেলা যায়। এখানে ডকুমেন্ট থেকে হেডার ফুটার মুছে ফেলতে হলে আমরা যে পদ্ধতিগুলো ব্যবহার করি, দুটো স্টেপ দেওয়া আছে। তোমাদের পৃষ্ঠার নাম্বার সংযোজনের আগে অবধি লিখতে হবে। তাহলে আমি চিহ্নিত করে দিই, এই পর্যন্ত তোমরা লিখে নেবে, ঠিক আছে। এখানে আগেই বললাম যে 7 নম্বর কোশ্চেন, 8 নম্বর কোশ্চেন এবং 9 নম্বর কোশ্চেন আগেই চিহ্নিত করা হয়েছে, এটা আমি বলছি না। এবারে আমরা চলে আসব 10 নম্বর কোশ্চেনে। 10 নম্বর কোশ্চেনটা ছিল, দেখো, যে ওয়ার্ড ডকুমেন্টে কিভাবে আমরা পৃষ্ঠার নাম্বার সংযোজন করতে পারি। এটা সেই 64 পেজে আছে, পৃষ্ঠার নাম্বার সংযোজন করার পদ্ধতি। এখানে পুরোটা লিখে দেখো 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট লিখতে হবে। তারপর আবার এখান থেকে শুরু করতে হবে, শুরু করে যেখানে গিয়ে শেষ করবে, এটা হলো 65 নম্বর পেজের। এই পয়েন্টগুলো শুরু করে তোমাদের শেষ করতে হবে ওয়ার্ডে ডকুমেন্টে অন্য সফটওয়্যার থেকে টেক্সট ইমেজ ইনসার্ট করার পদ্ধতির আগে পর্যন্ত, ঠিক আছে। ছবি আঁকার কোনো দরকার নেই, বুঝে নাও। তাহলে প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সেকেন্ড ইউনিটের জন্য যে 4টে চ্যাপ্টার ছিল, তার প্রথম
টা অর্থাৎ চতুর্থ অধ্যায় মাইক্রোসফট ওয়ার্ড 2007-এর যে অনুশীলনী, সেই অনুশীলনীগুলো আজকের ক্লাসে সমাধান করা হলো এবং প্রশ্নের উত্তরগুলো অধ্যায় থেকে চিহ্নিত করা হলো। তোমরা প্রত্যেকেই এই প্রশ্নের উত্তরগুলো ভালোভাবে পড়ে নেবে অথবা খাতায় লিখে তৈরি করে প্র্যাকটিস করবে, যাতে তোমাদের সেকেন্ড ইউনিটে লিখতে কোনো অসুবিধা না হয়। তোমরা সবাই পড়াশোনা করবে, যেহেতু সামনের মাসেই তোমাদের সেকেন্ড ইউনিট পরীক্ষা শুরু হবে। তো প্রত্যেকেই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরীক্ষার প্রস্তুতি নেবে। সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস শেষ করছি।